হ্যালো কলিজার বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য মজার একটি গল্প নিয়ে। তবে গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ গল্পটি শোনার পর থেকে তোমাদের আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে যাবে। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। বান্ধবীর বিয়ের আরো 5 দিন বাকি, কিন্তু সকাল থেকে শুনছি বান্ধবীকে নাকি পাওয়া যাচ্ছে না। ভাবছি আমাকে ধরে আবার বিয়ে করিয়ে দিবে না তো। ভেবেই খুশি লাগছে, কারণ জিজুটা অনেক হ্যান্ডসাম। আমি বান্ধবীকে আগের থেকেই বলতাম তোর হবু বরকে আমার কাছে দিয়ে দে। সেটা শুধু দুষ্টামি করে বলতাম নিশ্চয়ই, কিন্তু আজ মনে হচ্ছে এই কথাটা আবার সত্যি হয়ে যাবে নাকি। আসলে আমার বান্ধবী রুমাইশার যার সাথে বিয়ে হচ্ছে, সে হলো ওর খালাতো ভাই, লন্ডন থাকে। ওর খালাতো ভাই ওকে অনেক পছন্দ করে, আর রুমাইশা আমাকে বলেছিল ও নিজেও ওকে অনেক পছন্দ করে। তাহলে আজকে শালিটা পালিয়ে গেল বুঝলাম না। উনারা লন্ডন থেকে খালার বাসায় এসেই এইখানেই বিয়ে করবে, তারপর রুমাইশাকে নিয়ে আবার লন্ডনে চলে যাবে। আর আমি বান্ধবীর বিয়ের 5 দিন আগেই চলে এসেছি। আমি সিঁড়ির সামনে দাঁড়িয়ে আছি, নিচ থেকে বেচারা টেনশনে হ্যান্ডসাম জিজুটা চিল্লিয়ে ওর খালা মানে রুমাইশার মাকে বলছে, না আমি কিছু জানি না, রুমাইশা কোথায় গেছে, ওকে এখনই আমার কাছে এনে দাও, আমি শুধু ওকেই বিয়ে করব। আর শোনো, এমন কিন্তু হবে না যে ওকে পাওয়া যাচ্ছে না তাই বলে ধরে ওর বান্ধবীর সাথে আমাকে বিয়ে করিয়ে দেবে। এটা আমি মানবই না। যার সাথে বিয়ে করতে এসেছি ওর সাথে বিয়ে করব। আর বাকি সবাই ওনাকে শান্ত করার চেষ্টা করে বলছে, শান্ত হ বাবা, প্লিজ, ঘরে এমন করিস না, অনেক মেহমান আছে, সবাই কি ভাববে। আমি জানি না রুমাইশা এমন সকাল সকাল কাউকে কিছু না বলে কোথায় চলে গেছে। আমার এই সময় জিজুর চেহারা দেখে অনেক হাসি আসছে। আমি সিঁড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছি। হঠাৎ রুমাইশার মার চোখ আমার উপর পড়তে উনি এসে আমাকে বলল, তুমি জানো নিশ্চয়ই রুমাইশা কোথায় গেছে, ও তো তোমাকে সব বলে তাই না। আমি আমতা আমতা করে বললাম, না আন্টি, আমি তো কিছুই জানি না। জিজু আমার কাছে এসে বলল, তুমি কেন জানো না ও কোথায়, এই ছিল বেস্ট ফ্রেন্ড, এটাকেই বেস্ট ফ্রেন্ড বলে পরিচয় দিয়েছিলে। যেদিন তোমার সাথে পরিচয় হয়েছি কত কিনা বলেছিলে যে আমার বেস্ট ফ্রেন্ড একেবারে বোনের মতো, আরো কত কিছু। এখন কিছু জানো না কেন তুমি। আমি ভ্রু কুঁচকে তাকিয়ে আছি। আমি বুঝলাম না উনি আমার সাথে এমন কেন করছে। আমি তো আসলেই কিছু জানি না। এইবার রুমাইশার উপর অনেক রাগ লাগছে। আসুক আজকে, ওকে আমি 2টা থাপ্পড় লাগাবো। আল্লাহ জানে ও আবার ফিরে আসবে কিনা, আর যদি না আসে তাহলে কি সবাই এসে আমাকেই বকবে। রুমেশের মা বলল, আচ্ছা বাবা, তুই একটু চল আমার সাথে। রুমে, শান্ত হ, তুই তো আমার মেয়েকে চিনিস, ও কখনো এমন করতে পারে না, ও নিশ্চয়ই চলে আসবে। ওনারা রুমে চলে গেল। আমি একটু বিরক্তির চেহারা নিয়ে দাঁড়িয়ে রইলাম। এই সময় ঘরে অনেক হইচই, কিন্তু হঠাৎ এত হইচইয়ের মধ্যে একজন আমার চোখে পড়ল। শুধুমাত্র সেই ব্যক্তিটাই একা যে এই সময় শান্তিতে বসে আছে, পায়ের উপর পা উঠিয়ে বসে, হাতে একটা জুসের গ্লাস দেখে তো আমি নিজেও এক গ্লাস ক্রাশ খেয়ে গেছি। কিন্তু এই সময় অনেক রাগ লাগছে, তাই গিয়ে রুমে বসে রইলাম। একটু পর হঠাৎ মনে হলো বাহিরের রুমাইশার আওয়াজ। আমি তাড়াতাড়ি দরজা খুলে নিচে গেলাম। দেখলাম রুমাইশা দাঁড়িয়ে আছে, আর ওর সামনে ওর মা আর হবু বোন। আমি রেগে নিচে গিয়ে রুমাইশার সামনে গিয়ে বললাম, কোথায় চলে গিয়েছিলি হুঁ, আমাকেও বলে যাসনি, আর কাউকে বলে যাসনি। জানিস তোর জন্য সবাই আমাকে খারাপ ভেবেছে, আন্টি যে আমাকে অনেক বিশ্বাস করে উনিও, আর সবাই কত টেনশনে ছিল বেচারা জিজু। রুমাইশা ভ্রু কুঁচকে বলল, তোমরা সবাই এমন করছো কেন, আমি তো একটু রুবিনের বাসায় গিয়েছিলাম, আর সকাল সকাল যেতে হয়েছে কারণ ও আজকেই ওর শ্বশুর বাড়ি চলে গেছে সকালে, আমার বিয়েতেও আসতে পারবে না। ওর সাথে একটু কথা বলতে গিয়েছিলাম, আর সবাই তো কাজে ব্যস্ত ছিল তাই কাউকে বলতে পারেনি। রুমাইশা আমার দিকে তাকিয়ে বলল, তুই তো ঘুমিয়েছিলি তাই তোকে বলিনি, কিন্তু আমি তো ফারহানের কাছে বলে গিয়েছিলাম। ও কি তোমাদের কিছু বলেনি। আন্টি বলল, আচ্ছা রাখ এইসব, এরপর থেকে আমাকে বলে যাবি।
এখন মেহমানের সামনে অনেক গন্ডগোল লেগে গেছে। ওরা সবাই আবার কাজে ব্যস্ত হয়ে গেল। আমার এখন আরো বেশি রাগ লাগছে এই ফারহানটাকে। সে যদি জানতো যে রুমাইশা কোথায় গেছে, তাহলে সবাইকে বললো না কেন? কেন আবার সবার সামনে এমন কথা শুনতে হলো? আমার চোখ আবার গেল সেই শান্তিময় চিন্তা ছাড়া ব্যক্তিটার উপর। সেইভাবেই বসে আছে এখনো, কিন্তু খেয়াল করলাম আমার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। আমি উপরের দিকে তাকিয়ে বিশাল একটা ভাব নিয়ে ভেঙচি কেটে সেখান থেকে চলে এল। আমার নাম রাইসা জাহান। মা নেই, কিন্তু বাবার একমাত্র কন্যা আমি। বাবার স্বপ্ন পূরণ করতে এখন আমি ডাক্তারি নিয়ে পড়াশোনা করছি। আগে বেশিরভাগ হোস্টেলেই থাকতাম, কিন্তু এখন বাবার সাথেই থাকি। বাবার আদরে অনেক বেশি দুষ্টু হয়ে গেছি। আমাদের ফ্রেন্ড সার্কেলে আমার মতো কেউ নেই, কিন্তু এখন আবার আমার সাথে থেকে থেকে সবাই আমার মতো হয়ে গেছে। আমি আবার চুপচাপ স্বভাবের না, যেখানে আমার যা বলা উচিত আমি তাই বলে ছাড়ি, কিন্তু মাত্র উচিত কথাই বলি। আর আমি সবাইকে যথেষ্ট সম্মানও করি। বসে বসে ফোন চাপতে ব্যস্ত আমি, আমার কিছুই করার নেই। নিচে গিয়েছিলাম আন্টির কাছে। আন্টি এক কথাই বলেছে, তোমার এখানে কোনো কাজ করতে হবে না, তুমি বিয়েতে এসেছো, তুমি শান্তিতে ঘুরে বেড়াও, মজা করো। আর রুমাইশাও ব্যস্ত একেবারে, ওর বিয়ে নিয়ে। এইদিকে আমার কিছুই করার নেই। ফোন রেখে বারান্দায় গেলাম। নিচে ওদের অনেক বড় জায়গা, মানে মাঠের মতো। আবার ওরা সেখানে বাগানও করেছে, অনেক সুন্দর করে সাজানো, আর সেখানে একটা বড় দোলনাও রাখা। বারান্দা থেকে নিচে তাকাতেই দেখলাম সেই ছেলেটা আরাম করে দোলনায় বসে আছে। আমি ভ্রু কুঁচকে ভাব নিয়ে তাকিয়ে আছি ছেলেটার দিকে। কেমন যেন ভ্যাম্পায়ারের মতো দেখতে। একেবারে মনে হয় মাথায় কোনো চিন্তা নেই। একেবারে ভ্যাম্পায়ারের মতো, কিছুটা রাগী আর কিছুটা রুড চেহারা নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ আমার উপর চোখ যেতেই আমি চোখ পিটপিট করে উপরের দিকে তাকালাম। একটু পর আর চোখে আবার নিচে তাকাতে দেখলাম দোলনায় কেউ নেই। আমি ভ্রু কুঁচকে তাকালাম, তারপর ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুমে এলাম। রুমে এসে দেখলাম দরজার সামনে সে ভ্যাম্পায়ারটা দাঁড়িয়ে আছে। অবাক হলাম। ছেলেটা আমার সামনে এসে বলল, তুমি রুবাইশার ফ্রেন্ড, রাইট? আপনি কে? ছেলেটা বাঁকা হেসে প্রথমে দরজা বন্ধ করে দিল। আমি এত অবাক, বলার বাহিরে। দরজা বন্ধ করে আবার আমার সামনে এসে বলল, আমি ফারহান, রুমাইশার খালাতো ভাই, মানে ওর যার সাথে বিয়ে হচ্ছে তার ছোট ভাই। ও, আপনি আপনি তাহলে রুমাইশার ভাই। তাহলে সকালে যখন ও বাইরে গিয়েছিল, আপনি তো আপনার আন্টিকে বলতে পারতেন যে রুমাইশা কোথায় গেছে। উনাকে আর বাকি সবাইকে এত টেনশনে দেখেও আপনি চুপচাপ বসেছিলেন। আপনার ভাইও তো কত টেনশনে ছিল, গাধা নাকি আপনি? আমি বুঝলাম না। আমার কথার মাঝখানে ছেলেটা আমার হাত ধরে জোরদারের একটা কামড় বসিয়ে দিল। আমি ব্যথায় আ আ করে করছি, হাত মুচড়ামুচড়ি করছি, কিন্তু অসভ্য বেয়াদব ভ্যাম্পায়ারটা ছাড়ছি না। একটু পরে আমার হাত ছেড়ে দিলে দেখলাম হাতে একেবারে দাগ পড়ে গেছে, লাল হয়ে আছে। আমি হাত চেপে ধরে বললাম, এ কেমন অসভ্যতা? ভিতরে একটু ম্যানার্সও নেই? বেয়াদব, এত খারাপ কেন আপনি? পাগল, এটা কি ছিল? এমন আবার কেউ করে নাকি? সরি, ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল। এত রাগ লাগছে না যে ইচ্ছে করছে পাশে সব আসবাবপত্রগুলো ছুঁড়ে মাথায় মারি। আমি বড় বড় চোখ করে রেগে তাকিয়ে আছি। হঠাৎ আমাকে আবার অবাক করে দিয়ে অসভ্যটা বলল, 5 দিনের জন্য আমার গার্লফ্রেন্ড হবে? হোয়াট? মানে কি গার্লফ্রেন্ড, তাও 5 দিনের জন্য? পাগল! অন্যদিকে তাকিয়ে রেগে বললাম। অসভ্যটা আবার বলল, হোয়াট, লাইক সিরিয়াসলি? আমি তো শুধু গার্লফ্রেন্ডই হতে বলেছি। কেন, আমাকেই কেন বলেন তো? এখানে আরো কত মানুষ আছে। আর তাছাড়া আমি তো ভাবতেই পারিনি আপনার মতো একটা ছেলের গার্লফ্রেন্ড নেই। হাস্যকর। আর 5 দিনের জন্য মানে কি? আমার সাথে কি মশকরা করছেন? ছেলেটা এই পর্যন্ত একবারও রেগে কথা বলেনি, আর না হেসে কথা বলেছে। সে রুড চেহারা নিয়েই আবার বলল, বিয়ের আরো 5 দিন বাকি, আর 5 দিন পরেই আমি আবার লন্ডনে ফিরে যাব। তাই বলেছি 5 দিনের গার্লফ্রেন্ড হতে। আমি একটু আজগুবি চেহারা করে বললাম, হ্যাঁ, এটা আবার কেমন কথা? 5 দিন পরে চলে যাবেন, ভালো কথা।
তাতে আবার 5 দিনের গার্লফ্রেন্ড লাগে নাকি? কেন এই 5 দিন কি গার্লফ্রেন্ড ছাড়া থাকতে পারবেন না বুঝি? পাগল টাগল। আচ্ছা, আপনি আমার হাতের এই অবস্থা করেছেন কেন? এটা শুধু একটা চিহ্ন মাত্র। তোমার হাতের এই দাগ হলো প্রমাণ যে তুমি আমার 5 দিনের গার্লফ্রেন্ড। কি পাগল! আমি কি আপনাকে হ্যাঁ বলেছি? ঠিক আছে, তাহলে এই 5 দিন আমি যা বলবো তুমি তাই করবে, তাই শুনবে। আমি বুঝতে পারছি না আসলে কি জবাব দেব। আমি তো অবাক হওয়ার চোটেই যাচ্ছি না, মানে মাথা কাজ করছে না। এই প্রথম আমি বুঝতেই পারছি না যে এই ধরনের পাগলদের কি বলবো। হ্যাঁ, আমি প্রথমে ক্রাশ খেয়েছিলাম, কিন্তু পরে ভেবেছিলাম এত সুন্দর পোলা নিশ্চয়ই গার্লফ্রেন্ড আছে। আর আমার যতই ভালো লাগুক, কিন্তু আমার এমন একজনকে চাই যার আমি প্রথম আর শেষ গার্লফ্রেন্ড থাকবো। ছেলেটা দেখছে পাগল। আমি কিছু বললাম না, নিজে এসে হাতে কামড় দিয়ে আমাকে গার্লফ্রেন্ড বানিয়ে ফেলেছে। ছেলেটাকে ডেকে বললাম, 1 মিনিট, আপনার কি আর গার্লফ্রেন্ড নেই? আপনি লন্ডন থাকেন, থাকার কথা গার্লফ্রেন্ড। তুমি কি জবাব আশা করছো, হ্যাঁ নাকি না? আজব, আমি সত্যি জবাব আশা করবো? আপনার মতো পাগল লাগে মাথায় ছিট আছে নাকি? ছেলেটা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে বলল, তোমার ঠোঁটের নিচে তিল আছে। মানে কি, আপনি আমাকে ভালো মতো দেখেনওনি আর এসেছেন আমাকে গার্লফ্রেন্ড বানাতে? প্রথমে দেখে আমার স্বপ্নের ভ্যাম্পায়ারের মতো মনে হয়েছিল, কিন্তু এখন তো দেখছি পাগল।